চিয়ান নামের সুন্দরী মেয়ে যে তার স্কুল জীবনে অনেক অত্যাচার এবং বুলিংয়ের শিকার হয়েছিল। এগুলোর প্রভাব তার উপরে এতটা পড়েছিল যে সে এক সময় অনেক ট্রমাটাইজড হয়ে যায়। তাকে যে শুধুমাত্র মানসিকভাবে টর্চার করা হয়েছিল তাই নয়, তাকে রেপ করা হয়েছিল। কিন্তু বেশ কয়েক বছর পরে সে তার এই সব কিছুর বদলা নেওয়ার জন্য ফিরে আসে। ওইসব মানুষদের উপরে সে একে একে বদলা নিতে শুরু করে। এমনই একটি প্রতিশোধের কাহিনী নিয়ে আজকের ড্রামা নির্মিত, যার নাম হলো মিস ফিলিং। তো চলুন গল্প শুরু করা যাক। ড্রামার শুরুতেই দেখি একটা মেয়ে বাথটাবে জ্ঞান হারিয়ে পড়েছিল। তখন একটা ছেলে এসে তার ইচ্ছের বিরুদ্ধে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। মেয়েটি তার সজ্ঞানে ছিল না, যার কারণে সে তাকে বাধাও দিতে পারেনি। এরপরেই সিন কাট হয়। এখন 2024 সাল দেখানো হয়। এই মেয়েটির নাম হলো চেনবি। আজ মিস্টার লুয়ের সঙ্গে মিংয়ের এঙ্গেজমেন্ট ছিল। সে ওই এঙ্গেজমেন্ট পার্টিতে আসে। চেনবি মিস্টার লু এর সঙ্গে দেখা করতে এসেছিল আর মনে মনে বলছিল, তোমরা দুজন মিলে আমার সঙ্গে যা করেছো সেটা আমি কখনো ভুলবো না, আর তোমাদের প্রতি ঘৃণা আমার কখনোই কমবে না। মিস্টার লুয়ের কানে মেশিন লাগানো ছিল, কারণ সে এই মেশিন ছাড়া কানে শুনতে পায় না। এখন সে তার কাছে যায় আর তার সঙ্গে ডান্স করতে শুরু করে। এতদিন পরে তাকে ফিরে আসতে দেখে লু অনেক অবাক হয়ে যায়। চেনবি তার সঙ্গে ডান্স করছিল আর মনে মনে বলছিল, এবার আমি প্রস্তুত হয়ে ফিরে এসেছি, আমার নরকে তোমাকে স্বাগতম। ঠিক তখনই সেখানে মিং চলে আসে আর তার উপরে রেগে তার গায়ে হাত তুলতে যায়, কিন্তু চেনবি তার হাত ধরে ফেলে। ঠিক তখনই 2012 সালের ঘটনা দেখানো হয়, যখন তারা সবাই স্কুলে পড়াশোনা করত। আশেপাশে অনেক বেশি চেঁচামেচি হচ্ছিল জন্য মিস্টার লু তার কানের যন্ত্রটা খুলে ফেলে। যখন সে লাইব্রেরিতে যায় তখন প্রথম দেখাতেই চেনবিকে তার ভালো লেগে যায়। সে ছিল বড় লোকের বিগড়ে যাওয়া একমাত্র সন্তান, তাই কোনো কথা ছাড়াই সে তার পাশে গিয়ে বসে পড়ে আর তাকে একটা লকেট গিফট করতে চায়। কিন্তু চেনবি তার লকেট নিয়ে সেখানেই ফেলে রেখে চলে যায়। এটা দেখে মিস্টার লুয়ের অনেক বেশি অপমান বোধ হয় আর সে টেবিলে রাখা সবকিছু ফেলে দেয়। দূর থেকে তাদের এই সব কিছু মিং দেখছিল আর সে মনে মনে কোনো একটা শয়তানি বুদ্ধি আটছিল। একদিন চেনবি যখন একা একা হলে ডান্স প্র্যাকটিস করছিল তখনই সেখানে মিং আসে আর তাকে বলে এই হল হলো তাদের ড্রেস চেঞ্জিং রুম। এটা শুনে চেনবি তাকে সরি বলে আর সেখানে থেকে চলে যেতে চায়, কিন্তু মিং ইচ্ছে করে তার গায়ে পড়ে ঝগড়া করছিল। সে বলছিল তার পারমিশন ছাড়াই তাদের চেঞ্জিং রুমে সে ডান্স প্র্যাকটিস করছিল, এটার জরিমানা দিতে। কিন্তু চেনবি যেহেতু প্রথমেই তাকে সরি বলেছে, এজন্য এই বিষয় নিয়ে তাদের মধ্যে একটু তর্ক হয়। ঠিক তখনই সেখানে মিস্টার লু আসে। সে তাদের ঝগড়া দেখে চেনবির কানে কানে বলে, তুমি যদি আমার কাছে এখন ক্ষমা চাও তাহলে আমি তোমাকে এই ঝামেলা থেকে বের করতে পারি। কিন্তু চেনবি বলে এর কোনো প্রয়োজন নেই। এটা বলে যখন সে চলে যাচ্ছিল ঠিক তখনই পেছনে থেকে মিং এসে একটা গরম ইস্ত্রি দিয়ে তার পিঠে ছ্যাঁকা দেয়। সেই পোড়া দাগ এখনো তার পিঠে স্পষ্ট দেখা যায়। তবে এখন আর সে আগের মতো মুখ বুঝে সহ্য করার মেয়ে না। এবার সে উল্টো মিংকেই থ্রেট দিচ্ছিল, এমনকি তার সামনে গরম ইস্ত্রি নিয়ে এসে তাকে ভয় দেখাচ্ছিল। সে তার ড্রেস পুড়িয়ে ফেলে। এটা দেখে মিং অনেক রেগে যায় আর তাকে বলে, তুমি কি জানো আমার এই ড্রেস লিমিটেড এডিশন, এটা পুরো পৃথিবীতে মাত্র একটাই রয়েছে। এটা শুনে চেনবি তাকে বলে, এবার তো তোমার ড্রেস পোড়ালাম, কিন্তু এর পরের বার তুমি আমার টার্গেট হবে, এটা মনে রেখো। এসব কিছু বলে সে ওখানে থেকে চলে যায়। তবে তাদের এত ঝগড়ার মাঝে মিস্টার লু একটা কথাও বলে না। এজন্য মিং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো তাকে ভালোবাসো? আসলে লু তাকে মন থেকে ভালোবাসে, কিন্তু সে যে তাকে এখনো ভালোবাসে এই বিষয়টা মিং এর কাছে যেন প্রকাশ করতে না হয়, এজন্য আপাতত সে তাকে একটা কিস করে ওখানে থেকে চলে যায়। আর চেনবিকে গিয়ে জিজ্ঞাসা করে সে কেন আবার তার কাছে ফিরে এলো, সে কি তাকে ভুলতে পারেনি? চেনবি তাকে বলে এত বছরেও সে তাকে ভুলতে পারেনি। তখন লু বলে, কিন্তু এখন তো আমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। চেনবি তাকে জানায়, আর আমি বিবাহিত। এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে মিস্টার হান আসে। মিস্টার হান হলো চেনবির হাজবেন্ড। তবে তারা আগে থেকেই একে অন্যকে চিনত। সে তার ওয়াইফকে নিয়ে সেখানে থেকে চলে যায় আর মিস্টার লুয়ের অনেক হিংসে হয়। যখন তারা স্কুলে পড়তো তখন একদিন মিস্টার লু তার দামি কার নিয়ে এসে চেনবিকে ড্রপ করতে চেয়েছিল, কিন্তু সে তার গাড়িতে ওঠে না, বরং সে তাকে রিজেক্ট করে তার সামনে হানের সাইকেলে করে সেখানে থেকে খুশি খুশি চলে যায়। এটা দেখে তো তার ভীষণ রাগ হয় আর সে মিংকে জিজ্ঞাসা করে ওই ছেলেটা কে। মিং তখন জানায়, শুনেছি ওই ছেলেটা নাকি সম্পর্কে তার চাচাতো ভাই হয়, কিন্তু আমার তো মনে হয় তাদের মধ্যে আরো বেশি কিছু সম্পর্ক রয়েছে, কারণ তারা ছোটবেলা থেকে একসঙ্গে থাকে। তোমার কি মনে হয় সে এতটাই ভালো মেয়ে? তার এই কথা শুনে সে আরো রেগে ওখানে থেকে চলে যায়। চিয়ান আর হান একে অন্যকে ভাই বোনের মতো ভালোবাসতো। তাদের দুজনেরই বাবা মা ছিল না। তারা দুজন ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে আর তারা দুজন কাজিন।
তারা দুজন সব সময় একে অন্যের সুখে দুঃখে পাশে থেকেছে। তারা খুব একটা বড় লোক নয়। এখানে তারা দুজন তাদের বাবা মায়ের কথা মনে করে কথা বলছিল। ঠিক তখনই সেখানে মিস্টার লু চলে আসে। সে মদ খেয়ে এসে মাতলামি করছিল আর হানকে বলছিল তাদের দুজনের মধ্যে কি সম্পর্ক। যদি সে আর কখনো চেনবির সঙ্গে মেশার চেষ্টা করে তাহলে সে তাদের দুজনের জীবন নষ্ট করে দেবে। তার এসব কথা শুনে চেনবি তাকে একটা চড় মেরে দেয়। তখন সে অপমানিত হয়ে ওখানে থেকে চলে যায়। হান এখন তাকে বলে, তুমি আমাকে বলনি কেন যে এই ছেলেটা তোমাকে ডিস্টার্ব করে, আর আমার জন্য যদি তোমার সমস্যা হয় তাহলে আমার তোমার থেকে দূরে থাকাই ভালো। কিন্তু চেনবি তাকে বলে, তুমি সবসময় আমার পাশে থাকো, কারণ আমার পরিবার বলতে কেউ নেই, তুমি একমাত্র আমার পরিবার। এখন তারা দুজন বাথরুমে রোম্যান্স করছিল। ঠিক তখনই হানের হাত তার পিঠের ক্ষততে লাগে, যার ফলে চেনবির আবারও আগের কথা মনে পড়ে যায়। তখন সে তাকে বলে, তোমার কি এখনো এখানে ব্যথা আছে? এখন তো আমরা স্বামী স্ত্রী, তুমি কি আমার টাচে ভয় পাও? এটা শুনে চেনবি বলে, আমি তোমাকে শুধু আমার ভাই মনে করি। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। আসলে তাদের দুজনের বিয়ে হলেও তাদের দুজনের মধ্যে এখনো আগের মতোই সম্পর্ক আছে। হান তাকে স্ত্রী মনে করলেও চেনবি এখনো তাকে নিজের ভাই মনে করে, কিন্তু তবুও তাদের সম্পর্ক এখনো আগের মতোই আছে। হান সবসময় তাকে সাপোর্ট করে। তারা দুজন অনেক ভালো বন্ধু। তারা দুজন সবসময় একে অন্যের সঙ্গে সব কথা শেয়ার করে, আর তারা দুজন মিলে একসঙ্গে প্রতিশোধ নেওয়ার প্ল্যান সাজিয়েছে। চেনবি তাকে ধন্যবাদ জানায়, কারণ সে সব সময় ভাইয়ের মতো তার পাশে থেকেছে। এটা বলে যখন সে ওখানে থেকে চলে যায় তখন হান মনে মনে বলতে থাকে, যদিও টুকুর জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু এখন আর আমি তোমার ভাই হয়ে থাকতে চাই না, এবার আমি তোমার হাজবেন্ড হতে চাই। মিস্টার লু যখন তার হবু স্ত্রীর সঙ্গে রোমান্স করছিল তখন সে তার চেহারায় চেনবির চেহারা কল্পনা করে। চেনবিকে কল্পনা করে সে তাকে আরো বেশি আদর করতে শুরু করে। ঠিক তখনই সেক্রেটারি এসে জানায় তিনি যে কোম্পানির সঙ্গে ডিল করতে চেয়েছিলেন সেই কোম্পানির লোক এসেছে। একটু পরেই সেখানে কোম্পানির লোক চলে আসে, আর এই কোম্পানির লোক আর কেউ নয় বরং মিস্টার হান ছিল। তাদেরকে দেখে হান মনে মনে বলছিল, তোমরা চিয়ানের সঙ্গে যা করেছো আমি তোমাদেরকে তার ডাবল শাস্তি দেব। তাদের দুজনকে দেখে তো তারা দুজন অনেক অবাক হয়ে যায়। হান তাদেরকে নিজের পরিচয় দিয়ে বলে, আমি চিয়ান ইউয়ান গ্রুপের সিইও। আমি মিস্টার হান, আর সে হলো আমার স্ত্রী চিয়ান, সে আমার অ্যাসিস্ট্যান্ট। তাদের একটা মেডিকেল কোম্পানি আছে যেখানে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি হয়, আর এই কোম্পানির সঙ্গে ডিল করার জন্যই মিস্টার লু তাদেরকে ডেকেছিল। তাকে দেখে তো মিং অনেক রেগে যায় আর বলে সে যেন তাদের সঙ্গে ডিল না করে। কিন্তু চিয়ান লুকে বলে, প্রথমে আমাদের কোম্পানির প্রজেক্ট আপনি দেখুন, তারপর আপনার যদি ভালো না লাগে রিজেক্ট করে দিতে পারেন। সে রাজি হয়ে যায়। তখন সে তাদের পুরো কোম্পানির ডিটেলস তাকে ভালোভাবে বুঝিয়ে বলে। লুকে এত মনোযোগ সহকারে সবকিছু শুনতে দেখে তো মিং এর রাগ হচ্ছিল। চিয়ান তাদের কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে এত সুন্দরভাবে বুঝিয়ে বলে যে লু তাদের কোম্পানির সঙ্গে ডিল করতে রাজি হয়ে যায়। এতে তারা খুশি হলেও মিং একদমই খুশি ছিল না। এখন মিস্টার হান তাকে বলে, আমি আপনার কোম্পানিটা ঘুরে দেখতে চাই। মিস্টার লু তাদেরকে কোম্পানি ঘুরে দেখাচ্ছিল, কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ করে চিয়ানের কানে পানি পড়ার আওয়াজ যায়, যার কারণে হঠাৎ করে তার প্যানিক অ্যাটাক হতে শুরু করে। হান তাকে সামলাবে তার আগেই তার একটা ইম্পর্টেন্ট কল চলে আসে, এ কারণে সে কল রিসিভ করতে চলে যায়। চিয়ান তখন ওয়াশরুমের ভেতরে চলে যায়। তখনই আবারও স্কুলের কাহিনী দেখানো হয়। একদিন যখন সে লাইব্রেরিতে ছিল তখন মিং এর বান্ধবী তার কাছে আসে এবং তাকে বলে আজ রাতে তাদের গার্লস পার্টি হবে, সে যেন তাদের পার্টিতে অ্যাটেন্ড করে। সে তো সব সময় একাই থাকে, তার কোনো বন্ধু নেই, তাই তারা চায় তার সঙ্গে বন্ধুত্ব করতে। এটা বলে মেয়েটি তাকে অনেক বেশি জোর করে, তখন সে আর তাকে না করতে পারে না। তাদের এসব কথা আড়াল থেকে লু শুনে ফেলেছিল। সেদিন রাতে চিয়ান তাদের সঙ্গে পার্টি করতে যায়। তারা সব মেয়েরা একসঙ্গে বসে কার্ড খেলছিল। চিয়ান কোনো একজনকে SMS লিখে পাঠায়, আর এরপরে তারা তাকে ড্রিঙ্কস করতে দেয়। সে একের পর এক ড্রিঙ্কস করতে থাকে, আর তারা সবাই বসে কার্ড খেলছিল। অনেক বেশি ড্রিঙ্কস করে নেওয়ার ফলে তার মাথা ঘুরছিল। ঠিক তখনই সেখানে লু আসে আর ড্রিঙ্কস করতে শুরু করে। চিয়ান সেখানে থেকে উঠে ওয়াশরুমে যায়, আর ওয়াশরুমে গিয়ে সে জ্ঞান হারায়। তাকে ওয়াশরুমে যেতে দেখে মিং তার পিছু পিছু সেখানে যায়, আর তাকে জ্ঞান হারিয়ে বাথটাবে পড়ে থাকতে দেখে বাথটাবের পাশে একটা মোবাইলের ক্যামেরা অন করে রেখে আসে। সে ইচ্ছে করে তার ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, আর তাকে এই অবস্থায় রেখে যাচ্ছিল যেন হোটেলের কোনো ছেলে এখানে আসলে তার সুযোগ নেয়। কিন্তু আনফরচুনেটলি কিছুক্ষণ পরে সেখানে লু চলে যায়। সে তার হাত মুখ ধোয়ার পরে যখন চলে যাচ্ছিল তখনই চেনবিকে বাথটাবে এই অবস্থায় শুয়ে থাকতে দেখে। তখন সে আর নিজেকে সামলে রাখতে পারে না। চেনবি যেহেতু জ্ঞান হারিয়েছিল তাই সে তাকে আটকাতে পারে না, আর সে তাকে রেপ করে। সেই দিনে ট্যাপের পানি পড়ার আওয়াজ এখনো তার কানে ভেসে আসে, আর এই আওয়াজ পেলেই তার ট্রমা অ্যাটাক হয়। কিছুক্ষণ পরে মিস্টার লু বাথরুমে প্রবেশ করে আর তাকে বলে, তুমি কি ঠিক আছো?
সে তার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে আর তাকে বারবার জিজ্ঞাসা করতে শুরু করে, তুমি কি এখন আমাকে পছন্দ করো? তুমি সত্যি করে বলো, তুমি কি আমাকে এখনো পছন্দ করো না? সে তাকে নিজের পেটে একটা ক্ষত দেখিয়ে বলে, তোমার মনে আছে এই ক্ষত তুমি দিয়েছিলে। আসলে সেই দিন যখন চেনবির জ্ঞান ফিরে এসেছিল তখন সে রাগের মাথায় সেখানে পড়ে থাকা ভাঙা কাঁচ দিয়ে তার পেটে আঘাত করেছিল, আর সেই আঘাতের দাগ এখনো তার পেটে রয়েছে। সে তাকে বলে, আমি এত বছর তোমাকে অনেক মিস করেছি, আমি এখনো তোমাকে ভালোবাসি, তুমি এখন আমার কাছে আবারও কেন ফিরে এসেছো? তুমি সত্যি করে বলো, তুমি কি আমাকে ভালোবাসো না? এটা বলে সে তার সঙ্গে জোর জবরদস্তি করছিল। তখন সে চিৎকার চেঁচামেচি শুরু করে। হান এসে তাদেরকে এই অবস্থায় দেখে অনেক রেগে যায় আর সেখানে থেকে চেনবিকে নিয়ে বাড়ি চলে যায়। চেনবি বাড়ি ফিরে বাথরুমে বসে অনেক কান্নাকাটি করছিল। তখন তাকে এই অবস্থায় দেখে হানের আগের কিছু কথা মনে পড়ে। সে বলতে থাকে, সেই দিন যদি আমি দেরি করে না যেতাম তাহলে তোমার সঙ্গে এসব ঘটনা ঘটতো না। আসলে সেই দিন পার্টি শেষ করে হানের তাকে ওখানে থেকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু হান ঘুমিয়ে পড়েছিল। চেনবি তাকে অনেকবার কল করেছিল। যখন সে ঘুম থেকে ওঠে তখন দেখতে পায় চেনবি তাকে অনেকবার কল করেছে। যখন সে ঘুম থেকে উঠেছিল তখন সে এই একই অবস্থায় চেনবিকে বাথরুমে কান্না করতে দেখেছিল। যদি সে সময় মতো পৌঁছাতো তাহলে হয়তো আজ তার এমন অবস্থা হতো না। এসব কিছু ভেবে সে নিজেকেই দোষী মনে করছিল। সে শুধু এখন ভাবছিল, চিয়ান তুমি একা নও, আমি সব সময় তোমার পাশে আছি, আর এই সব কিছুর ভেতর থেকে আমি তোমাকে অবশ্যই বের করে নিয়ে আসবো। এখন সে তাকে সাহস দেয় আর একটু নর্মাল হতে বলে। পরদিন সকালে মিস্টার লু যখন তাদের ব্যাপারে খোঁজ খবর নেয় তখন জানতে পারে সত্যি সত্যি হান আর চেনবি হাজব্যান্ড ওয়াইফ, তারা বিয়ে করেছে। এটা দেখে তো তার অনেক রাগ হচ্ছিল। কিছুক্ষণ পরে সেখানে তার মা এসে তার উপরে রাগ দেখায়, কারণ চিয়ান ইউয়ান গ্রুপের সঙ্গে তাদের যে ডিল হবার কথা ছিল সেটা এখনো হয়নি, বরং তারা বারণ করে দিয়েছে। মিস্টার লু তখন তার মাকে বলে, তুমি কি জানো সেই গ্রুপের সিইও কে? যখন তার মা জানতে পারে হান হলো ওই কোম্পানির মালিক তখন তো সে ভীষণ অবাক হয়ে যায়। তখন আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কয়েক বছর আগে যখন হান তার কাছে চিয়ানের রেপের বিচার চাইতে এসেছিল তখন তিনি তাকে 10 লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করতে বলেছিলেন। এই টাকা দিয়ে তিনি চিয়ান এবং তার সন্তানের ভরণ পোষণ চালাতে বলেছিলেন, কিন্তু তিনি কখনো ভাবেননি ওই গরিবের ছেলে মাত্র 10 লক্ষ টাকা দিয়ে এত বড় একটা কোম্পানির মালিক হয়ে যাবে। তবে এই ব্যাপারটা মিস্টার লু জানে না। তিনি শুধু তার ছেলেকে বলেন যেভাবেই হোক সে যেন ওই কোম্পানির সঙ্গে ডিল করে আর সেখানে থেকে চলে যান। তিনি যাওয়ার পরে লু হানকে ফোন করে আর বলে সে যেন তার সঙ্গে ডিনারে দেখা করে। সেদিন রাতে যখন তারা দুজন তাদের সঙ্গে মিটিং করতে আসে তখন সেখানে একটা লোককে দেখে চেনবির আবারও ট্রমা অ্যাটাক শুরু হয়ে যায়, কিন্তু হান তাকে কোনো মতে সামলায়। এটা হলো মিং এর বাবা আর তিনি হলেন একজন ডক্টর, তার একটা হসপিটাল আছে। মিং এর বাবা যে চেনবিকে চেনে এটা শুনে লু একটু অবাক হয়। তখন চেনবি বলে, তিনি আমাকে নতুন জীবন দিয়েছেন, তার হসপিটালে আমি চিকিৎসা করিয়েছিলাম। মিং চেনবির সঙ্গে ভালো ব্যবহার করে তার সঙ্গে চিয়ার্স করতে চায়, কিন্তু চেনবি তার শরীরে ড্রিঙ্কস ঢেলে দেয়। এতে তো সে ভীষণ রেগে যায়, কিন্তু তার বাবা তাকে চুপ করতে বলে আর এখানে থেকে চলে যেতে বলে, কারণ আজকে তাদেরকে এই ডিলটা করতেই হবে। এজন্য তারা যেমনই আচরণ করুক না কেন তাদেরকে মেনে নিতে হবে। তখন মিং রেগে সেখানে থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে তারা সবাই একসঙ্গে বসে ডিনার করে আর কোম্পানির বিষয়ে আলোচনা করে। তখন চেনবি তাকে উদ্দেশ্য করে বলে, আমি কি আপনার হসপিটাল একবার ঘুরে দেখতে পারি? তখন তিনি বলেন, হ্যাঁ অবশ্যই, কেন নয়। পরদিন সকালে সে তার কথা মতো হসপিটালের সামনে চলে যায় আর 2012 সালের সেই কাহিনী আবারও মনে করতে থাকে। সেই দিন তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল আর মিং এর বাবার হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছিল। এই সব ষড়যন্ত্র করেছিল মিং এর বাবা এবং লুয়ের মা মিলে। তারা সেখানে তার শরীরে অনেক ধরনের ড্রাগস দিয়েছিল এবং তাকে ইলেকট্রিক শক দিয়ে টর্চার করেছিল। লুয়ের মা বলছিল, এখন থেকে তুই এখানে সারা জীবনের জন্য পচে মরবি। এসব কিছু মনে করে চেনবি হসপিটালের দিকে তাকিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলছিল, তোমাদের অন্তিম সময় ঘনিয়ে এসেছে, আমি তোমাদের সবাইকে বোঝাবো কষ্ট কি জিনিস। মিস্টার হান এর কোম্পানির সঙ্গে লুয়ের কোম্পানির অফিসিয়ালি ডিল হয়ে যায়। পরদিন তাদের কোম্পানি থেকে সব যন্ত্রপাতিগুলো হসপিটালে ট্রান্সফার করা হচ্ছিল। মিস্টার হান তাকে বলছিল, যদি একবার আমাদের কোম্পানির যন্ত্রপাতি তাদের হসপিটালে প্রবেশ করানো হয় তাহলে আমরা এটার মাধ্যমে ক্যামেরা ফিট করে তাদের সব পেশেন্টদের উপরে করা টর্চার ভিডিও ফুটেজের মাধ্যমে ধারণ করতে পারবো। তার এই আইডিয়া চেনবির অনেক ভালো লাগে। এখন সে হসপিটালের ভেতরে প্রবেশ করে আর একটা যন্ত্রের উপরে ক্যামেরা ফিট করে দেয় আর এরপরে পাশে একটা রুমে যায়। সেই রুমে গিয়ে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ এই রুমে এক সময় তাকে বন্দি করে রাখা হতো। সে এখানে দিনের পর দিন কাটিয়েছে আর তাকে মিং উল্টাপাল্টা ঔষধ খাইয়ে অসুস্থ করে রেখেছিল। এসব কিছু মনে করে সে বলছিল, তোমাদের সব অপকর্ম আমি ফাঁস করে দেব, তোমাদের ধ্বংস খুবই নিকটে। এটা বলে যখন সে বাহিরে যায় তখনই তার সঙ্গে মিং এর দেখা হয়। মিং তাকে জিজ্ঞাসা করে সে
সে কি তার রুম মিস করছিল। সে তাকে হঠাৎ করে একটা ক্যাপসুল খাইয়ে দেয় আর বলে এই ক্যাপসুল হলো সেটা যেটা তোমরা তোমাদের সব পেশেন্টদেরকে খাইয়ে থাকো। এটা তোমার পেটে গিয়ে পেট ব্যথা শুরু করবে আর কিছুক্ষণের মধ্যে তোমার সারা শরীরে ব্যথা হতে শুরু করবে আর শেষ পর্যন্ত তোমার মৃত্যু হবে। এটা শুনে তো সে ভীষণ অস্থির হয়ে যায়। তখন চিয়ান তাকে বলে চিন্তা করো না, এটা কোনো ঔষধ না, এটা সামান্য একটা ক্যান্ডি। এটা শুনে তো মিং এর বেশ রাগ হয় আর সে তার গায়ে হাত তুলতে যায়, কিন্তু সে তার হাত ধরে বলে এটা তো কেবল শুরু, সামনে তোমার জন্য আরো ভয়াবহ দিন অপেক্ষা করছে, আমি এখনই তোমাকে মারবো না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এখন সে বাড়ি ফিরে চিয়ানের সঙ্গে দেখা করে। টুটু হলো তার ছেলে। এই মহিলার নাম হলো মিসেস চ্যাং। তিনি টুটুর দেখাশোনা করেন। এখানে তারা সবাই মিলে অনেক গল্প করে আর একসঙ্গে খাওয়া দাওয়া করে। রাতে সে তার ছেলেকে পড়াশোনা করায় আর এরপরে তাকে গল্প বলে শোনায়। এখন সে তার ছেলেকে ঘুমোতে যেতে বলে। তখন তার ছেলে বলে মা তুমি সবসময় আমার সঙ্গে কেন ঘুমাও, তুমি কেন বাবার সঙ্গে ঘুমাও না? এখন আমি বড় হয়েছি তাই আমি একা ঘুমোতে চাই আর আমি চাই তুমি বাবার সঙ্গে ঘুমাও। এটা শুনে সে আজ তার ছেলের কথা রাখে আর সে মিস্টার হানের ঘরে চলে যায়। সে হানকে বলে আজ থেকে আমি তোমার সঙ্গে ঘুমাবো। টুটু এখন বড় হচ্ছে তাই সে চায় একা ঘুমাতে, এজন্য আমি আজ থেকে এখানে ঘুমাবো। এটা শুনে তো সে খুশি হয়ে যায় আর বলে তুমি কি টুটুকে সব সত্যিটা বলে দিয়েছো? তখন সে বলে না, তাকে সত্যি বলার প্রয়োজন নেই, ও যা জানে সেইটাই জানবে, তুমি তার বাবা। এটা বলে সে তার পাশে ঘুমিয়ে পড়ে। আর এরপরে আমরা আবারও 2012 সালের ঘটনা দেখতে পাই। তাকে যখন হসপিটালে বন্দি করে রাখা ছিল তখন সে আর মিসেস চ্যাং একই রুমে থাকতো। হঠাৎ করে সেই দিন তার শরীর খারাপ করতে শুরু করে আর তার বমি বমি ভাব হয়। তখন মিসেস চ্যাং তার পালস চেক করে বলে সে তো প্রেগনেন্ট। এটা জানার পরে তো সে প্রথমে অনেক কান্না করেছিল, কিন্তু 9 মাস পরে সে একটা ছেলে সন্তানের মা হয়। তখন সে অনেক খুশি ছিল। তারা দুইজন মিলে বাচ্চাটার নাম রেখেছিল টুটু। কিন্তু এই বাচ্চা জন্মের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মিস্টার লু এর মা সেখানে পৌঁছে যায় আর সেই বাচ্চাকে ছিনিয়ে নিয়ে সেখানে থেকে চলে যায়, যেন সে তাকে এই বাচ্চা দিয়ে থ্রেট করতে না পারে। সেই ঘটনা প্রায় অনেক বছর পার হয়ে গিয়েছে। আজ যখন সে তার ছেলেকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছিল তখন রাস্তায় তার সঙ্গে মিস্টার লু এর দেখা হয়। তাকে দেখা মাত্রই সে টুটুর কানে থাকা যন্ত্রটা খুলে ফেলে, যে একই যন্ত্র মিস্টার লু এর কানেও ছিল। অর্থাৎ তাদের দুজনের জেনেটিক্যালি এই অসুখটা ছিল যে তারা কানে শুনতে পায় না। সে ওই যন্ত্র লুকিয়ে ফেলে আর তাকে বলে এখন আমি আমার ছেলের সঙ্গে সময় কাটাচ্ছি, আমাকে ডিস্টার্ব করবেন না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এদিকে তারা বসে যখন খাবার খাচ্ছিল তখন মিং এর বাবাকে লু এর মা বলছিল সে যেন সাবধানে থাকে। তার কাছে মিস্টার হানকে অনেক অদ্ভুত মনে হয়, সে যেন তাদের কোম্পানির কোনো তথ্য ফাঁস করে না দেয়। তখন মিং এর বাবা তাকে একদম চিন্তা করতে বারণ করে। তিনি তাকে জিজ্ঞাসা করেন এখন তো তাদের ছেলে মেয়ের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, তাদের বিয়ের ডেট কবে ফিক্স করবে? লু এর মা তার সঙ্গে একটা বিজনেস ডিল করতে চায়, যেই ডিলে তিনি রাজি হয়ে যান। এটা শুনে তিনি বলেন তাহলে আমি তাদের বিয়ের ডেট খুব তাড়াতাড়ি ফিক্স করব। এটা শুনে তো মিং অনেক খুশি হয়ে যায়, কিন্তু লু রেগে সেখানে থেকে চলে যায়। এদিকে তারা দুজন যখন রাতে কথা বলছিল তখন হান বলে তাদের সবকিছু প্ল্যান মতোই চলছে, এখন তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যারা ওই হসপিটালের ভিকটিম তাদের জবানবন্দি নিতে হবে। এজন্য পরদিন চিয়ান তার কাজে লেগে পড়ে। সে ওই সব ভিকটিমদের জবানবন্দি রেকর্ড করছিল যারা মিং এর বাবার হসপিটালে দীর্ঘদিন থেকেছিল এবং তাদের উপরে টর্চার করা হয়েছিল। তারা সবাই কোনো না কোনো মানসিক সমস্যা অথবা ডিপ্রেশনের কারণে সেখানে ভর্তি হয়েছিল, কিন্তু সেখানে তাদের চিকিৎসার নাম করে তাদের উপরে ড্রাগস প্রয়োগ করা হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে আর অনেক রকমের অত্যাচার করা হয়েছে। সে নিজে এবং তার ছেলের সেবিকাও সেখানে ওই একই টর্চারের শিকার হয়েছিল, এজন্য সে নিজেদের জবানবন্দিও রেকর্ড করে। অন্যদিকে মিস্টার হান হসপিটালে গিয়ে তাদের লুকিয়ে রাখা ক্যামেরা সেখানে থেকে খুলে নিয়ে আসে। যখন তারা বাড়ি ফিরে আসে তখন তাদের ছেলে বলে আজকে তাদের একটা প্রজেক্টের জন্য বাবা মায়ের ছবি দরকার। টুটু যখন তার বাবা মায়ের সঙ্গে মোবাইলে সেলফি তুলছিল তখন তার হাত থেকে মোবাইলটা পড়ে যায় আর তার বাবা মায়ের কিস হয়ে যায়। এটা দেখে তো টুটু অনেক খুশি হয়ে যায়। এরপরে তারা আবারও ফ্যামিলি ফটো তুলে। তাদের মা ছেলেকে এত খুশি দেখে মিস্টার হান অনেক বেশি খুশি হচ্ছিল। সে প্রথম থেকেই চায় তাদের দুজনকে যে কোনো মূল্যে খুশি দেখতে। রাতে তারা সেই মেমোরি কার্ড বের করে এবং মিংদের হসপিটালের বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ জোগাড় করে। সেদিন রাতেই মিস্টার হান লাইভ করে এবং তাদের হসপিটালের ব্যাপারে সবকিছু লাইভে ফাঁস করে দেয়। এসব কিছু জেনে মিস্টার লু সকালেই তার অফিসে চলে যায় আর তার উপরে রাগ দেখিয়ে বলে সে কেন এসব কিছু করলো। সে তো চাইলে তাদের সঙ্গে আপোষ করতে পারতো, টাকা নিয়ে চুপ থাকতে পারতো। হান তখন বলে তোমরা এটারই যোগ্য, চিয়ানের সঙ্গে তারা যা করেছে সেটার মাসুল তাদেরকে দিতেই হবে। আর তুমি এমন ভাব করছো যেন তুমি কিছুই জানো না, তুমি তো তাকে সেই হসপিটালে পাঠিয়েছিলে টর্চার করার জন্য। এটা শুনে সে তখনই মিং এর কাছে যায় আর তার কাছে থেকে জানতে চায় এই সব কিছু কিভাবে হলো। তখন মিং তাকে সব ঘটনা খুলে বলে। সে বলে লু এই সব কিছুর ব্যাপারে জানতো না, কারণ তাকে তখন বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর সেই ধর্ষণের ঘটনার পরে এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য তার মা
তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছিল। আর এরপরে মিং এর বাবার সঙ্গে মিলে এই প্ল্যান করে চিয়ানকে তাদের হসপিটালে পাঠিয়ে দিয়েছিল যেন সে তার মুখ খুলতে না পারে। এটা শুনে লু অনেক রেগে যায় আর বলে, তোমরা কিভাবে এতটা পাষাণ হতে পারো? তোমাদের মধ্যে কি একটুও দয়া মায়া নেই? এটা শুনে সে হাসে আর বলে, তুমি বলছো দয়া মায়া দেখানোর কথা? তুমি যদি তার সঙ্গে ওইসব না করতে তাহলে তাকে সেখানে পাঠানোর দরকারই ছিল না। তাহলে তো আমরা একই রকমের হলাম, তাই না? এটা শুনে সে আর কিছু বলতে পারে না আর রেগে সেখানে থেকে বেরিয়ে যায়। তবে তার এমন আচরণে মিং বেশ ভয় পেয়ে যায়। এখন পুরো নিউজ চ্যানেলে এই সব খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন চ্যানেল থেকে চিয়ানের ইন্টারভিউ নেওয়া হয় আর সে তাদের হসপিটালের ব্যাপারে সবকিছু খুলে বলে। তখনই হান তাকে ডাকে। সে বলে তারা যাদের ইন্টারভিউ নিয়েছিল তাদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, সবার মোবাইল বন্ধ, আর তাদের ঠিকানায় গিয়েও তাদেরকে পাওয়া যাচ্ছে না। তাহলে তারা এই কেসটা কিভাবে প্রমাণ করবে? আসলে মিস্টার লুয়ের মা ওই সব ভিকটিমদেরকে রাতারাতি গায়েব করে দিয়েছিল। তাই আর কোনো উপায় না পেরে তারা মিস চেং এর কাছে সাহায্য চাইতে যায়। তারা তাকে বলে সে যেন তাদের হয়ে ইন্টারভিউ দেয়, কিন্তু সে ইন্টারভিউ দিতে রাজি হয় না। সে বলে আমার হাজবেন্ডের সঙ্গে আমার সবকিছু ঠিক হয়ে গিয়েছে, আমি তার কাছে ফিরে যেতে চাই, আমি এসব কেসে জড়াতে চাই না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এখন চিয়ান অনেক চিন্তায় পড়ে যায়। তখন হান তাকে সান্ত্বনা দিয়ে বলে সে যেন এত টেনশন না করে, সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে মিস্টার লু ইন্টারনেটে ভাইরাল হওয়া সেই ভিডিওটা দেখছিল যেটা চিয়ান ধারণ করেছিল। সে ওই ভিডিও দেখে বুঝতে পারে হসপিটালে সব রোগীদের উপরে কি পরিমাণে টর্চার করা হয়। এটা দেখে তার অনেক খারাপ লাগে। তাই পরদিন সকালে সে চিয়ানের সঙ্গে দেখা করতে যায়। সে তাকে সরি বলে আর বলে, তোমার সঙ্গে যা হয়েছে সেজন্য আমি খুবই দুঃখিত। তুমি আমাকে বলো কি করলে তুমি আমাকে মাফ করবে? চেনমি তাকে বলে, ঠিক আছে, তুমি যদি নিজের ভুল বুঝে থাকো তাহলে এখনই গিয়ে মিডিয়ার সামনে সব সত্যিটা বলে দাও। তুমি নিজের অপরাধ স্বীকার করো আর মিং এর বাবার হসপিটালের ব্যাপারটাও স্বীকার করো, তাহলে আমি তোমাকে মাফ করে দেব। এটা শুনে মিস্টার লু চুপ হয়ে যায়। চিয়ান তখন বলে, আমি জানি তুমি এটা পারবে না, তাই অভিনয় করা বন্ধ করো আর আমার পিছু করা বন্ধ করো। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এদিকে মিং তার বিয়ের পোশাক পরে অনেক সুন্দরভাবে সেজেছিল আর সে অনেক খুশি ছিল। সে বারবার লুকে কল করছিল কিন্তু লু তার কল রিসিভ করছিল না। কিছুক্ষণ পরে সেখানে মিস্টার লু এলে সে অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমাকে এই ড্রেসে কেমন লাগছে দেখো তো, এটা আমার বিয়ের পোশাক। কিন্তু লু তাকে বলে দেয় সে তাকে বিয়ে করবে না, সে আর তাকে পছন্দ করে না। মিং প্রথমে তাকে অনেক রিকোয়েস্ট করে যেন সে বিয়ে ক্যান্সেল না করে, কিন্তু সে তার কোনো কথাই শুনে না। তখন মিং তাকে বলে, তুমি না হয় আমাকে পছন্দ করো না অথবা আমাকে প্রয়োজন নেই, কিন্তু আমার পরিবারকে কি তোমার কোনো প্রয়োজন হবে না? তুমি এই বিয়ে ক্যান্সেল করলেও তোমার মা ক্যান্সেল করতে দেবে না। তখন সে বলে, আমার বিয়ে আমার মতে হবে আর আমার মাকে বোঝানোর দায়িত্ব আমার। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তখন মিং বসে কান্না করতে শুরু করে। এদিকে মিস্টার হান অনেক টেনশনে ছিল, কারণ তাদের হয়ে যারা কোর্টে সাক্ষী দিত তাদের কাউকেই তারা খুঁজে পাচ্ছে না, এমনকি তাদের পরিবারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে চিয়ান তার ছেলের সার্ভেন্ট মিস চ্যাংকে খুঁজতে তার হাজবেন্ডের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে তার হাজবেন্ডকে মাতাল হয়ে পড়ে থাকতে দেখে আর টেবিলের উপরে অনেকগুলো টাকা দেখে। তখন সে ওই লোকটার মুখে পানি মেরে তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে মিস চ্যাং কোথায়। প্রথমে লোকটা বলছিল সে জানে না। তখন সে তাকে পুলিশের ভয় দেখায়। তখন সেই লোক ভয় বলে দেয় যে সে মিসেস চ্যাংকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। এটা শুনে সে তাকে উদ্ধার করার জন্য হানের সঙ্গে প্ল্যান করে একটা নার্সের পোশাক পরে আর মিংদের হসপিটালে ঢুকে পড়ে। হসপিটালে ঢুকে সে ওখানে অন্য সব ভিকটিমদেরকেও দেখতে পায় যাদেরকে তারা এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে আর যারা তাদের হয়ে কোর্টে সাক্ষী দিতে চেয়েছিল। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে কিভাবে তাদের সবাইকে এখানে থেকে মুক্ত করা যায়। তাদের সবাইকে ঠিক আগের মতো করে টর্চার করা হচ্ছিল এবং ড্রাগস দেওয়া হচ্ছিল। ঘুরতে ঘুরতে সে ওখানে মিস চ্যাংকে খুঁজে পায়, কিন্তু মিস চ্যাং তাকে ঠিক মতো চিনতে পারছিল না। সে মিস চ্যাংকে নিয়ে কোনো মতো বাইরে বের হচ্ছিল, কিন্তু সেখানে হঠাৎ তাদের চিৎকার শুনে দুইজন লোক টের পেয়ে যায় আর তাদের পিছু করতে শুরু করে। তখনই মিস্টার লু তাকে এক সাইডে নিয়ে আসে। মিস্টার লু তাকে বলছিল, আমি তোমাকে এখানে থেকে বের হতে সাহায্য করব, কিন্তু তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি কি আজ রাতে আমার সঙ্গে ডিনার করবে? যেহেতু তার সাহায্য ছাড়া সে এখন এখানে থেকে বের হতে পারতো না, এজন্য সে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এখন তারা দুজন ভালোভাবে হসপিটাল থেকে বেরিয়ে আসে। বাহিরে হান তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু হান সেখানে মিস্টার লুকে দেখে মোটেও খুশি হয় না। তারা বাড়িতে গিয়ে একসঙ্গে এই ব্যাপারে আলোচনা করছিল। চিয়ান তাকে বলে দেয় সে ওই হসপিটালে সব লোকেদেরকে দেখেছে যাদেরকে তারা কোর্টের সাক্ষী হিসেবে নির্বাচন করেছিল। এখন তাদেরকে কোনো একটা উপায় বের করতে হবে সেই লোকদেরকে সেখানে থেকে মুক্ত করার জন্য। চিয়ান তার হাজবেন্ডকে বলে, আমার একটু বাইরে ডিনার করতে যেতে হবে, আমার একটা স্কুল ফ্রেন্ডের সঙ্গে আজ আমি দেখা করতে যাব। এটা বলে সে ডিনার করার জন্য বেরিয়ে যায়, কিন্তু হান বুঝতে পারছিল যে সে তাকে মিথ্যে বলেছে।
চিয়ান গিয়ে মিস্টার লু এর সঙ্গে দেখা করে। মিস্টার লু খেয়াল করে তার গলায় সেই সেম লকেট ছিল, যেই লকেট একসময় সে তাকে গিফট করেছিল, কিন্তু চিয়ান সেটা ফেলে দিয়েছিল। মিস্টার লু চিয়ানের জীবনে ঘটে যাওয়া সবকিছুর জন্য তার কাছে থেকে মাফ চায়। সে বলে, আমি মিং এর সঙ্গে আমার এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছি, আমরা কি আবারও এক হতে পারি না? তুমি কি আমাকে মাফ করবে? তখন চিয়ান বলে, আমি তোমাকে মাফ করব যদি তুমি ওই হসপিটালে বন্দি থাকা সব পেশেন্টদেরকে মুক্ত করে দাও। তাহলে লু তখন তাকে জিজ্ঞাসা করে, আমি যদি তাদেরকে মুক্ত করে দিই তাহলে কি তুমি আমার সঙ্গে আবারও নতুন করে জীবন শুরু করবে? চিয়ান তাকে বলে, আমি একজন রেপারকে কখনোই ভালোবাসতে পারবো না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। বাড়ি ফিরে সে মিস্টার হানকে সব সত্যি কথা বলে দেয় যে সে আসলে মিস্টার লু এর সঙ্গে দেখা করতে গিয়েছিল, আর তাদের মাঝে কি কি কথা হয়েছে সেই সবকিছু সে তাকে বলে দেয়। হান তার এই কথা শুনে মোটেও রাগে না। সে বলে, আমি জানি তুমি আমার কাছে থেকে এই ব্যাপারটা লুকিয়েছিলে, এর মানে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ ছিল। এদিকে সেই দিন রাতে হসপিটালে যায় আর দরজাগুলো ভেঙে সব পেশেন্টদেরকে মুক্ত করে দেয়। পরবর্তীতে এই সব পেশেন্টগুলো একত্র হয়ে হসপিটাল বয়কট করার হরতালে নেমে পড়ে। মেং এর বাবা ভীষণ বিপদে পড়ে যায়। তিনি বুঝতে পারছিলেন না তিনি কি করবেন, কারণ তার হসপিটালের সবকিছু এক্সপোজ হয়ে গিয়েছে। মিডিয়ার সবাই এই সব কিছু জেনে গিয়েছে। এখন তার হসপিটাল ধ্বংস হয়ে গিয়েছে। এদিকে লুয়ের মা সবকিছু জেনে গিয়েছিল যে এই সব কিছু করার পেছনে তার ছেলের হাত রয়েছে। তখন তার ছেলে তার মাকে বলে, এমনিতেও মিস্টার হান তাদের উপরে ইনভেস্টিগেশন করছিল, এখন হোক অথবা পরে তাদের হসপিটালের ব্যাপারে সব সত্যিটা সামনে চলেই আসতো, আর আমি তার মেয়ের সঙ্গেও বিয়ে ভঙ্গ করে ফেলেছি। আশা করি আপনার এতে কোনো আপত্তি নেই। এটা শুনে তার মা রেগে বলে, তুমি পাগল হয়ে গিয়েছো। এরপর তিনি সেখানে থেকে চলে যান। এদিকে মিং এই সব কিছু জানার পরে আর এই সব নিউজ দেখার পরে তো অনেক বেশি ট্রমাটাইজড হয়ে গিয়েছিল। তার বাবাকে গ্রেফতার করা হয়েছে আর তারা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এই ব্যাপারটা সে নিতে পারছিল না। সে চিৎকার দিয়ে ওঠে। চেনবিও অনলাইনে এই সব কিছুই দেখছিল। তখনই সেখানে হান আসে আর বলে, আমাদের প্রথম প্ল্যান তো সাকসেসফুল হয়েছে, এর পরের প্ল্যান কি? চেনবি বলে, এর পরের প্ল্যান হলো সে মিস্টার লু এর কোম্পানিতে প্রবেশ করবে আর তাদের কোম্পানি ধ্বংস করে দেবে। এদিকে মিস্টার লু নিউজে দেখতে পায় মিংদের হসপিটাল সিল করে দেওয়া হয়েছে। এখন সে তাদের সঙ্গে ডিল করা সমস্ত ডকুমেন্ট পুড়িয়ে ফেলে। এদিকে এখন তারা দুইজন মিলে নিজের ছেলেকে সময় দিচ্ছিল আর তারা ছুটি কাটানোর জন্য বাইরে ঘুরতে গিয়েছিল। তারা অনেক মজা করে। সন্ধ্যায় যখন তারা দুজন একটা লেকের পাশে দাঁড়িয়ে গল্প করছিল তখন মিস্টার হান তাকে বলে, আজ অনেকদিন পরে তোমাকে এত খুশি দেখছি। সবকিছু শেষ হওয়ার পরে তুমি আরো বেশি খুশি হবে আশা করি। সে ইশারা করে তাকে তার ড্রিঙ্কসের কাপ দেখিয়ে দেয় যেখানে লেখা ছিল আই লাভ ইউ, অর্থাৎ সে তাকে প্রপোজ করে। তার এই প্রপোজালে চিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই সে আগের কথাগুলো মনে করতে থাকে, যখন তার জীবনে সবচেয়ে খারাপ সময় চলছিল, কিন্তু হান তার পাশে এসে দাঁড়িয়েছিল। যদিও তাকে অনেক দিন ধরে খুঁজে বেড়ানোর পরে শেষ পর্যন্ত সে তাকে হসপিটালে খুঁজে পেয়েছিল এবং তাকে সেখানে থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছিল। তারপর থেকে তার জীবনটা হানের জন্য অনেক সুন্দর হয়ে গিয়েছে। এখন তারা দুজন মিলে অনেক গল্প করে আর সেখানে অনেক সুন্দর একটা সময় কাটায়। মিংদের হসপিটাল বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন লু এর মিস্টার হানদের কোম্পানির সঙ্গে ডিল করতে হচ্ছিল। তারা তাদের সঙ্গে ডিল করার জন্য অনেক রকমের শর্ত জুড়ে দেয়। হান তাদেরকে তাদের কোম্পানির যন্ত্রপাতি দেওয়ার বদলে অগ্রিম পেমেন্ট চায়। এছাড়াও সে তাকে আরো একটা শর্ত দেয়, আর তা হলো চিয়ানকে তাদের অফিসে কাজ দেওয়া। পরদিন সকালেই চিয়ান তাদের অফিসে গিয়ে জয়েন করে আর সে ওই জায়গায় বসে যেখানে মিং বসেছিল। তাকে দেখে তো মিং ভীষণ রেগে যায় আর তার সিট ছেড়ে দিতে চায় না। ঠিক তখনই সেখানে লু এলে মিং তাকে বিচার দেয়, কিন্তু লু তাকেই উল্টো বলে সে যেন চিয়ানকে তার কেবিন ছেড়ে দেয়। লু চলে যাওয়ার পরে চিয়ান তাকে বলে, এখন কেমন লাগছে? তোমরা আমাকে যে যন্ত্রণা দিয়েছ আমি তোমাকে তার থেকে আরো 10 গুণ বেশি যন্ত্রণা দেব। এটা শুনে সে ওখানে থেকে রেগে চলে যায়। এদিকে লু যখন তার অফিসে বসেছিল ঠিক তখনই তার কানের যন্ত্র বেজে ওঠে আর সে অনেক অস্থির হয়ে ওঠে। ভেতরে থেকে সে একটা ঔষধের বোতল বের করে ঔষধ খায় আর সেটা খাবার পরে সে একটু শান্ত হয়। তখনই চিয়ান সেখানে এলে সে অনেক দ্রুত ঔষধের বোতলটা লুকিয়ে ফেলে। চিয়ান তাকে ফাইল দেখিয়ে সেখানে থেকে চলে যায়। হান এখন তার ব্যবসা আরো বড় করছিল। সে বিভিন্ন কোম্পানির সঙ্গে ডিল করছিল। অন্য সব বড় বড় কোম্পানি ধীরে ধীরে তাদের কোম্পানির সঙ্গে জয়েন হতে অনেক বেশি ইন্টারেস্টেড ফিল করছিল। সে ওই লোকেদের সঙ্গে মিটিং করা শেষ করে বলে, এখন আমি আমার ওয়াইফকে নিতে যাব। এটা বলে সে ওখানে থেকে বেরিয়ে যায়। সে লু এর কোম্পানি থেকে তার ওয়াইফকে রিসিভ করে। এটা লু উপরে থেকে দেখছিল আর তার রাগ হচ্ছিল। মিং তখন তার রুমে এসে তাকে আকৃষ্ট করার চেষ্টা করে, কিন্তু সে তাকে না দেখেই চলে যায়। পরদিন সকালে যখন চেনবি কোম্পানিতে যায় তখন আশেপাশের সবাই তাকে নিয়ে সমালোচনা করছিল। একজন তার কাছে এসে তাকে একটা অনলাইনে ছবি দেখিয়ে বলে তার নামে কেউ একজন বদনাম ছড়িয়েছে। কেউ একজন লিখেছে তার হাজবেন্ড হলো হান, অথচ সে একই সাথে লুকেও ডেট করছে, মানে সে একাই 2টা ছেলেকে ডেট করছে। চেনবি বুঝতে পারে যে এটা কার কাজ, তাই সে মিংকে ল্যাং মেরে ফেলে দেয়। তখন সে লুকে বিচার দেয়, কিন্তু লুও বুঝতে পেরেছিল যে মিং এই সবকিছু পোস্ট করেছে। লু তাকে বলে, তুমি যে নিউজ ছড়িয়েছো সেটার ব্যাপারে আমি সবকিছু ক্লিয়ার করে দেই।
তোমার ছড়ানো নিউজটা ফেক, কিন্তু চেনবির প্রতি আমার ভালোবাসা রিয়েল। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তখন মিং অনেক বেশি অপমানিত হয়, আর সেখানে থাকা সবাই তার উপরে হাসাহাসি করছিল। তখন সে বাথরুমে যায় তার কাপড় ওয়াশ করার জন্য। একটা মেয়ে সেখানে এসে তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করছিল আর মজা করছিল। সে তাকে অনেক রাগাচ্ছিল, মানে তাকে বুলি করছিল। সে তাকে বলে, এতদিন আমি তোমাকে ভয় পেতাম কারণ লু এর নজর তোমার উপরে ছিল, কিন্তু এখন বস তোমাকে চায় না, সে তোমাকে পছন্দ করে না, তাহলে তোমাকে ভয় পেয়ে আমি কি করব? তোমার এত অহংকার তোমার মানায় না, কারণ তোমার বাবাও এখন আর আগের মতো ক্ষমতাশীল নেই, তোমাদের হসপিটালও সিল করে দেওয়া হয়েছে, তাই এখন থেকে আমাকে সম্মান দিয়ে কথা বলবে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। আর এই সবকিছু চেনবি আড়াল থেকে দেখছিল যে কিভাবে ধীরে ধীরে মিং এর অবস্থা ঠিক তার মতো হচ্ছে। সেই দিন রাতে চেনবি যখন তার বাড়িতে ফিরে যায়, তখন হান তার জন্য ক্যান্ডেল নাইট ডিনারের আয়োজন করেছিল। সে তাকে ফুল উপহার দিয়ে বলে হ্যাপি অ্যানিভার্সারি। আসলে আজ তাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো। সে তো বিশ্বাসই করতে পারছিল না যে তাদের বিয়ের 1 বছর হয়ে গিয়েছে। তখনই 1 বছর আগের সিন দেখানো হয়। সেই দিন চেনবি টুটুকে স্কুলে ভর্তি করতে নিয়ে গিয়েছিল, কিন্তু তার বাবার পরিচয় ছাড়া তাকে তো স্কুলে ভর্তি করা যাবে না। এই জন্য হান তাকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি শুধু তোমার হাজবেন্ড না, বরং টুটুর বাবা হতে চাই। আমার কাছে শুধুমাত্র 30 মিনিট সময় আছে, তুমি কি আমাকে বিয়ে করবে? তখন সে রাজি হয়ে যায়। আর তারা মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে বিয়ে করে ফেলেছিল। তাদের বিয়ের কোনো অনুষ্ঠান হয়নি, তারা শুধুমাত্র রেজিস্ট্রি করে বিয়ে করেছে। চিয়ান তাকে বলে, কোনো ব্যাপার না, যদিও আমাদের বিয়েটা অনেক সাধারণ ছিল, কিন্তু আমাদের সম্পর্কটা অসাধারণ। হান তাকে কিস করতে যায়, কিন্তু তখনই তার আবারও ট্রমা অ্যাটাক হয়। তার আবারও আগের সবকিছু মনে পড়ে আর সে অনেক আনইজি ফিল করে। এই ব্যাপারটা বুঝতে পেরে হান আর তাকে কিস করে না। সে বলে, ঠিক আছে, সমস্যা নেই, তুমি এখানে বসো আর একটু ইজি হও। এখন তারা দুজন মিলে ক্যান্ডেল নাইট ডিনার এনজয় করে। পরদিন সকালে যখন টুটু বিচে খেলাধুলা করছিল, ঠিক তখনই হঠাৎ সে মাথা ঘুরে পড়ে যায়। তাকে হসপিটালে ভর্তি করা হয়। তার বাবা মা তো তাকে নিয়ে অনেক বেশি টেনশন করছিল। চিয়ান বলে, আজ সে অফিসে যাবে না, সে অফিস থেকে ছুটি নেবে। তার ছেলের পাশে থেকে তার ছেলেকে সেবা করবে। গত 1 বছরে সে তার ছেলের ভালোভাবে সেবা করতে পারেনি। হানও তাকে এখানেই থাকতে বলে। সে আর অফিসে যায় না, সে তার ছেলের খেয়াল রাখে। তার ছেলের জ্ঞান ফিরে এলে সে তার ছেলের সেবা যত্ন করছিল আর তাকে গল্প বলে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। 2 দিন থেকে চিয়ান অফিসে না আসায় লু অনেক টেনশনে পড়ে যায়। সে সবার কাছে থেকে তার ব্যাপারে খোঁজ নিতে থাকে, কিন্তু কোনো খোঁজ পায় না। সে চিয়ানকে কল করে, কিন্তু চিয়ানের ফোন সুইচ অফ ছিল। এদিকে তারা দুজন টুটুর অসুখের ব্যাপারে ডাক্তারের সঙ্গে ডিসকাস করছিল। তারা ডাক্তারকে বলছিল তার এই অসুখের কি কোনো চিকিৎসা নেই। ডাক্তার বলে, আমি জানি আপনারা হয়তো তার অনেক চিকিৎসা করিয়েছেন এর আগেও, কিন্তু কোনো কাজে দেয়নি, তাই না? আসলে তার এই চিকিৎসা এতটা সহজ নয়। তার এই অসুখটা জেনেটিক্যাল, আর এই অসুখ পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়। তবে তার এই অসুখের একটা ঔষধ আছে যেটা বিদেশ থেকে আমদানি করা হয়। ডাক্তার তাদেরকে ঔষধের নাম দেখিয়ে বলে, এই ঔষধটা বিদেশে পাওয়া যায়, কিন্তু কোথায় পাওয়া যায় এটা আমি জানি না। চিয়ান যখন ঔষধটা দেখে তখনই তার মনে পড়ে সে মিস্টার লুকে এই একই ঔষধ খেতে দেখেছিল। রাতে তারা দুজনই এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। হান বলে সেই ঔষধ খুঁজে পেয়েছে, তবে বিদেশ থেকে এই ঔষধ আমদানি করতে তাদের 3 মাস সময় লাগবে। এটা শুনে চিয়ান অনেক টেনশনে পড়ে যায়, কারণ তার ছেলে অনেক ছোট, সে তো 3 মাস সুস্থ থাকতে পারবে না। তাকে ঔষধ যেভাবেই হোক খাওয়াতে হবে, অন্তত 1 কৌটা ঔষধ হলেও তাকে জোগাড় করতে হবে। এজন্য সে পরদিন আবার লুয়ের কোম্পানিতে চলে যায়। লু যখন তার অফিস রুমে ছিল না, সেই সুযোগে সে তার রুমে ঢোকে আর সেখানে ওই ঔষধের কৌটা তন্ন করে খুঁজতে শুরু করে। অবশেষে সে ওই ঔষধের কৌটা নিয়ে নেয় আর সেখানে থেকে বের হতে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে লুয়ের মা চলে আসে আর তাকে রাগ দেখিয়ে বলে সে কেন লুয়ের অনুমতি ছাড়া তার অফিস রুমে প্রবেশ করেছে আর সে এখানে কি করছে। তখন সে বলে, এটা আমাদের বিজনেস ডিল, তাই আমাদেরকেই ডিল করতে দিন। তিনি তখন তাকে অনেক ভালো মন্দ কথা শোনান আর বলেন এরপরে যেন সে আর কখনো অনুমতি ছাড়া এই রুমে প্রবেশ না করে। এটা বলে লুয়ের মা সেখানে থেকে চলে যাচ্ছিল। তাকে দেখেই মিং তার কাছে যায় আর মা বলে সম্বোধন করতে থাকে। সে লুয়ের মাকে মিষ্টি মিষ্টি কথা বলে পটানোর চেষ্টা করছিল, কিন্তু লুয়ের মা তাকে বলে, তুমি আমাকে মা বলে ডাকা বন্ধ করো, কারণ আমার ছেলের সঙ্গে তোমার এঙ্গেজমেন্ট ভঙ্গ হয়ে গিয়েছে আর তোমার মতো মেয়ে আমার দরকার নেই। এটা বলে তিনি সেখানে থেকে চলে যান। তখন সে আবারও অপমানিত হয়। সেখানে থাকা সবাই তাকে দেখে হাসছিল। এত সব অপমান তার আর সহ্য হচ্ছিল না, তার ভীষণ রাগ হচ্ছিল। চিয়ানের নিয়ে আসা ঔষধ খাইয়ে টুটু এখন অনেকটা সুস্থ ছিল। আগামীকাল তাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হবে। এখন চিয়ান অনেকটা চিন্তামুক্ত হয়ে গিয়েছে। এদিকে হান অন্য সব মেডিসিন কোম্পানির লোকদের সঙ্গে কথা বলছিল আর এই মেডিসিন দেখিয়ে বলছিল, এই মেডিসিন শুধুমাত্র বিদেশেই পাওয়া যায়, আমাদের দেশে আমদানি করা সম্ভব হচ্ছে না, কারণ লুয়ের কোম্পানি
এমন অনেক পলিসি করে রেখেছে যার কারণে বিদেশ থেকে আমরা এমন অনেক ড্রাগস আমদানি করতে পারছি না, যেগুলো আমদানি করতে পারলে হয়তো আমরা আমার ছেলের মতো আরো অনেক বাচ্চাদের প্রাণ বাঁচাতে পারবো। লুয়ের কোম্পানির এসব কারসাজির কারণে বিদেশ থেকে এইসব ঔষধ অনেক টাকা দিয়ে কিনতে হয়, তাই সে চায় তাদের কোম্পানির এই সব কিছু এক্সপোজ করে দেবে। তার সঙ্গে অন্য সব কোম্পানির লোকেরাও হাত মেলায়। এদিকে লু যখন কাজ করছিল তখনই আবারও তার মেডিসিন নেওয়ার সময় হয়ে যায়, কিন্তু সে তার মেডিসিনের বক্স খুঁজে পাচ্ছিল না। এটা দেখে যখন সে তার রুমে সিসি ক্যামেরা চেক করে তখন দেখতে পায় চিয়ান তার মেডিসিন চুরি করেছে। এটা দেখে তো সে ভীষণ অবাক হয়ে যায় আর হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে সে নার্সকে জিজ্ঞাসা করে তাদের হসপিটালে টুটু নামের যে বাচ্চাকে ভর্তি করা হয়েছে তার আসলে কি সমস্যা। তখন নার্স বলে সে কানের সমস্যা নিয়ে এখানে ভর্তি হয়েছিল। এটা বলে নার্স সেখানে থেকে চলে যায় আর সে এটা শুনে বেশ অবাক হয়। তখনই সেখানে চিয়ান আসে। চিয়ান তাকে দেখে তো অনেক ভয় পেয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। তখন সে বলে আমার অনেক চিন্তা হচ্ছিল তাই আমি তোমাকে দেখতে এসেছি। সে টুটুর সঙ্গে দেখা করতে চায় কিন্তু চিয়ান তাকে তার সঙ্গে দেখা করতে দিতে চায় না। এটা শুনে সে আর বেশি তর্কও করে না আর সেখানে থেকে চলে যায়। বাহিরে গিয়ে সে নার্সকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে বলে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। আজ টুটুকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। সে তো ভীষণ খুশি ছিল। বাড়িতে এসে সে খুশিতে নাচছিল। টুটু সেখানে থেকে ঘরে চলে যাওয়ার পরে চেনবি অনেক চিন্তিত হয়ে হানকে বলে আমার চিন্তা হচ্ছে লু জেনে না ফেলে যে টুটু তার সন্তান। যদি সে জেনে ফেলে তাহলে কি হবে বুঝতে পারছি না। হান তাকে চিন্তা করতে বারণ করে আর সে বলে সে তাদের ছেলেকে বিদেশে পাঠাবে চিকিৎসা করার জন্য, যেন সে সম্পূর্ণ সুস্থ হতে পারে। কিন্তু চেনবি তার এত ছোট ছেলেকে বিদেশে পাঠাতে চায় না। হান তখন আর তাকে এই বিষয় নিয়ে জোর করে না। পরদিন সকালে চেনবি অফিসে চলে যায় আর সেখানে গিয়ে তার স্টাফকে বলে সে তাদের মেডিসিন কেনার রেকর্ড চেক করতে চায়। তখন তিনি তাকে গত 2 বছরের সমস্ত রেকর্ডের একটা ফাইল দিয়ে দেয়। এই ফাইল নিয়ে সে তাকে বলে আমি এক গ্লাস পানি খেতে চাই, আপনি কি আমাকে পানি নিয়ে এসে দেবেন। লোকটা যখন পানি নিয়ে আসতে চলে যায় তখন সে ওই আলমারির ভেতরে আরো অন্য কোনো কাগজ খুঁজতে শুরু করে। সে তার কাঙ্ক্ষিত ফাইল খুঁজে পেয়ে যায় আর একের পর এক ছবি তুলতে শুরু করে, কিন্তু তাকে হাতে নাতে মিং ধরে ফেলে। চেনবি তখন প্রাণপণে চেষ্টা করছিল সেই ফাইলটা আবারও ভিতরে ঢুকিয়ে রাখার, কিন্তু তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সে খেয়াল করে লু সেখানে আসছে। তখন সে ইচ্ছে করে আলমারিটা নিচের দিকে ফেলে দেয়। তাদের উপরে আলমারি পড়ছে দেখে লু সেখানে চলে আসে আর আলমারি ধরে ফেলে। তখন সব কাগজপত্র ওলট পালট হয়ে যায়। চেনবিকে বাঁচানোর জন্য সে নিজের প্রাণের ঝুঁকি নেয়। এটা দেখে তো চেনবি অনেক অবাক হয়ে যায়। সে চেনবিকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো, আর সে মিং এর উপরে রাগ দেখায়। তখন মিং তাকে বলে সে কিছু একটা চুরি করে ছবি তুলছিল। তখন সে বলে আমি তো শুধুমাত্র কাজের ফাইলগুলোর ছবি তুলছিলাম। লু তার কথায় বিশ্বাস করে আর মিংকে অবিশ্বাস করে। সে ওখানে থেকে চলে গেলে মিংও তার পিছু পিছু চলে যায়। রাতে তারা দুজন মিলে আলোচনা করছিল। হান অনেক খুশি ছিল কারণ সে তার কথা মতো কাজ করে দেখিয়েছে। এখন তাদের লুয়ের কোম্পানির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে আরো বেশি সুবিধা হবে। এদিকে সেই হসপিটালের নার্স লুয়ের কথা মতো টুটুর চুল অর্থাৎ ডিএনএ স্যাম্পল এনে দেয়। সে এই ডিএনএ স্যাম্পলের মাধ্যমে তার সঙ্গে টুটুর ডিএনএ ম্যাচ করায়। যখন ডিএনএ টেস্ট রিপোর্ট আসে তখন তো সে এই রিপোর্ট দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ তাদের ডিএনএ ম্যাচ হয়ে গিয়েছে। অর্থাৎ টুটু তার সন্তান আর সে টুটুর আসল বাবা। এদিকে লুয়ের গ্রুপের সবকিছু আস্তে আস্তে এক্সপোজ হতে শুরু করে। এটা নিয়ে কোম্পানির সকলেই অনেক বেশি টেনশনে ছিল আর চিয়ান বসে শুধু সেগুলো দেখছিল। সে এগুলো বেশ ভালো এনজয় করছিল। এদিকে মিং যখন কোম্পানিতে প্রবেশ করার চেষ্টা করছিল তখন গার্ড তাকে ঢুকতে দিচ্ছিল না, কারণ তাকে ঢুকতে দেওয়া বারণ আছে। লু কোম্পানিতে প্রবেশ করলে সে তাকে রিকোয়েস্ট করে যেন সে তাকে ভেতরে ঢুকতে দেয়, কিন্তু লু গার্ডকে বলে দেয় সে যেন মিংকে প্রবেশ করতে না দেয়। তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। সে তার একটা কলিগকেও রিকোয়েস্ট করে কিন্তু কেউ তার কথা শোনে না। এখন তাকে সেখানে থেকে বের করে দেওয়া হয়, মানে সে একদম পুরো ধ্বংস হয়ে গিয়েছে। এদিকে লু তার কোম্পানির ব্যাপারে এই সবকিছু নিয়ে অনেক বেশি টেনশনে ছিল। রাতে চিয়ান যখন বাড়ি ফিরছিল তখন মিং তাকে মারার জন্য তার পিছু করছিল, কিন্তু সে তাকে দেখে ফেলে। চিয়ান তখন তাকে বলে পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পরেও তোমার স্পিরিট এখনো কমেনি, তুমি এখনো আমার প্রতিশোধ নিতে চাও। তোমার এখন আর কিসের এত অহংকার? তুমি কি এটা বুঝতে পারো না যে লু তোমাকে কখনোই ভালোবাসেনি? এটা বলে সে ওখানে থেকে চলে যায় আর মিং চিৎকার করে বলতে থাকে এটা সত্যি না, লু আমাকে ভালোবাসে। রাতে তারা দুজন আবারও অনলাইনে চেক করে দেখে লুয়ের কোম্পানি থেকে বলা হয়েছে তাদের ব্যাপারে যে মিস ইনফরমেশন ছড়ানো হয়েছে সে এই বিষয়টাকে ক্লিয়ার করবে। আর তারা বিদেশ থেকে যেসব ঔষধগুলো আমদানি করা থেকে বাধা দিচ্ছিল সেই সব কিছুর ব্যাপারে তারা সমাধান করবে। এসব কিছু জেনে তো সে হানকে ধন্যবাদ জানায়, কারণ হান ছাড়া সে এই সব কিছু করতে পারতো না। এখন থেকে টুটুর মতো বাচ্চারা সবাই সঠিক চিকিৎসা পাবে এবং সুস্থ হতে পারবে। এই বিষয়টা নিয়ে তারা দুজনই অনেক খুশি ছিল। পরদিন সকালে যখন চিয়ান অফিসে যাচ্ছিল তখনই তার সঙ্গে লু দেখা করতে আসে। চিয়ান তাকে জিজ্ঞাসা করে হঠাৎ করে সে তার সঙ্গে রাস্তায় কেন দেখা করতে এসেছে। তখন সে তাকে বলে আমি আমার ছেলের সঙ্গে দেখা করতে এসেছি, তোমার কি কোনো সমস্যা আছে?
এটা শুনে তো সে একদম শকড হয়ে যায়। লু তার ছেলের ব্যাপারে সবকিছু জেনে যায় আর তাকে বলে, তুমি এই ব্যাপারটা আমার কাছে থেকে কতদিন লুকিয়ে রাখতে? সারা জীবনের জন্য তুমি কেন আমাকে বলনি যে সে আমাদের ছেলে? চিয়ান তাকে বলে, সে আমাদের নয়, সে শুধুমাত্র আমার ছেলে। আমি তাকে জন্ম দিয়েছি আর তাকে আমি বড় করেছি, তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। সে আমার আর হানের ছেলে। লু তখন তাকে বলে, আমি যা করেছি সেটা আমার ভুল ছিল, কিন্তু তুমি এখন যদি হানকে ডিভোর্স দাও তাহলে আমি তোমাকে বিয়ে করব আর সারা জীবন আমি তোমাকে সুখী রাখবো। আমি তোমার ছেলের বাবা হব। তুমি কি একবার আমাকে সুযোগ দেবে? কিন্তু সে তাকে বলে, আমি তোমাকে এর আগেও একবার বলেছি যে একজন রেপারকে আমি ভালোবাসতে পারবো না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। লুয়ের মা তার ছেলের সঙ্গে দেখা করে বলে তার জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে, তিনি ওই মেয়ের সঙ্গে তার দেখা করানোর ব্যবস্থা করবেন। কিন্তু লু বলে, আমি কাউকে বিয়ে করব না, আমি যদি বিয়ে করি আমি শুধুমাত্র চিয়ানকে বিয়ে করব, সে আমার সন্তানের মা। এটা শুনে তিনি অনেক রেগে যান আর বলেন, ওই জারদ সন্তানকে আমি কখনোই মেনে নেব না। এটা শুনে লু অবাক হয়ে বলে, আপনি জানতেন যে ওইটা আমার ছেলে? তখন তার মা তার কাছে সবকিছু স্বীকার করে নেয়। তার মা বলে, যখন চিয়ানকে হসপিটালে ভর্তি করে রাখা ছিল তখন সেই ছেলের জন্ম হয়েছিল। সে আমাকে ওই ছেলে দিয়ে থ্রেট করতে চেয়েছিল, এই জন্য আমি তাকে সরিয়ে দিয়েছিলাম। কিন্তু হান যখন আমাকে এসে রিকোয়েস্ট করলো তখন আমি সমঝোতার মাধ্যমে তাদেরকে তোমার বাচ্চা দিয়ে দিয়েছি আর আমাদের পথের কাঁটা সরিয়ে দিয়েছি। এসব কিছু শুনে লু অনেক কষ্ট পায় আর বলে, আপনি কিভাবে আমার প্রতি এত নির্দয় হতে পারেন? সে তো আমার ছেলে, আমার সন্তান। এই সব কিছু করার আগে আপনি কি একবারও আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি চাই? আপনি আমাকে বিদেশে পাঠানোর পরে চিয়ানকে টর্চার করেছেন, তাকে হসপিটালে ভর্তি করেছেন, পাগলের মতো ট্রিট করেছেন, এমনকি আমার বাচ্চাটাকেও রাস্তায় ফেলে দিয়েছেন। এটা শুনে তার মা অনেক রেগে যায় আর তাকে একটা চর মেরে সেখানে থেকে চলে যায়। আর লু বসে বসে কান্না করতে থাকে। এদিকে চিয়ান অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিল। সে যত দ্রুত সম্ভব ব্যাগ গুছিয়ে এই শহর থেকে তার ছেলেকে নিয়ে চলে যেতে চাইছিল। তখন হান তার কাছে এসে এই সব কিছুর ব্যাপারে জেনে তাকে শান্ত হতে বলে। সে তাকে এত চিন্তা করতে বারণ করে আর ধৈর্য ধারণ করতে বলে। সে বলে, আমি থাকতে আমাদের ছেলেকে তোমার কাছে থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, কিন্তু আর কিছুদিন অপেক্ষা করো। আমাদের প্ল্যান সাকসেসফুল হলে আমরা লু পরিবারকে ধ্বংস করে দিতে পারবো। সেই পর্যন্ত তুমি একটু ধৈর্য ধরে এখানেই থাকো। সে তাকে ভরসা দেয়। তখন চেনবি একটু শান্ত হয়। এদিকে মিং লু এবং তার পরিবারকে কল করেই যাচ্ছিল, কিন্তু তার পরিবার তার সঙ্গে পুরোপুরি কন্টাক্ট অফ করে দিয়েছিল। এখন সে শুধু নিজের চোখের সামনে চেনবিকে দেখতে পায়। এইসব কিছু দেখে তো সে অনেক বেশি ট্রমাটাইজড হয়ে যায়। সে এখন বুঝতে পারছিল সবকিছু হারানোর কষ্ট কি। আজ হান তাদের কোম্পানির পক্ষ থেকে একটা পার্টি রেখেছিল। সে একটা নতুন চ্যারিটি খুলতে যাচ্ছে, এজন্য সে অনেকজনকে ইনভাইট করেছিল। সেখানে ডান্স এর আয়োজন করা হয়। হান যখন চেনবির সঙ্গে ডান্স করছিল তখন হান তাকে ইশারা করে বলে লুয়ের সঙ্গে ডান্স করতে। লু তাকে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। যখন তারা লুয়ের সঙ্গে কথা বলতে যায় তখন সে নিজেই চেনবিকে বলে সে কি তার সঙ্গে ডান্স করবে। তখন হান তাকে তার হাতে তুলে দেয়। তারা দুজন একসঙ্গে ডান্স করছিল। এই সুযোগে চেনবি লুয়ের পকেটে একটা মাইক্রোফোন রেখে দেয় আর এরপরে হানের দিকে ইশারা করে একটা চোখ মারে। মানে তারা দুজন মিলে প্ল্যান করেই এটা করেছিল। কিছুক্ষণ পরে লুকে তার সেক্রেটারি ডেকে সেখানে থেকে নিয়ে চলে যায়। তখন সে একজনের সঙ্গে দেখা করতে যায় এবং তার সঙ্গে ইম্পর্টেন্ট কথা বলে। তাদের এই সব কথা দূর থেকে হান আর চিয়ান মিলে রেকর্ড করছিল। যখন তাদের কাজ হয়ে যায় তখন চেনবি ইচ্ছে করে লুয়ের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে আর কৌশলে তার পকেট থেকে সেই মাইক্রোফোন তুলে নেয় আর বলে, আমি একটু ড্রিঙ্কস করে নিয়েছি তাই আমার একটু মাথা ঘুরছে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এদিকে মিং একটা হসপিটালে গিয়ে প্লাস্টিক সার্জনের সঙ্গে দেখা করে আর তাকে চেনবির ছবি দেখিয়ে বলে তার চেহারা যেন একদম হুবহু চেনবির মতো করে দেওয়া হয়। কিন্তু ডাক্তার তাকে জানায় তার চেহারার সঙ্গে চেনবির চেহারার কোনো মিল নেই। এটা করা অনেক বেশি রিস্কি হয়ে যাবে। কিন্তু সে অনেক রেগে ডাক্তারকে বলে, এবার দিয়ে আপনাকে আমি 10 বার বলছি, এবার যদি আপনি আমার কথা না শোনেন তাহলে আপনাদের হসপিটালের ব্যাপারে আমি বাইরে সবকিছু এক্সপোজ করে দেব। এটা শুনে ডাক্তার তার প্লাস্টিক সার্জারি করতে রাজি হয়ে যায়। এখন তার উপরে অ্যানেস্থেসিয়া প্রয়োগ করা হয় এবং তার মুখের সার্জারি শুরু করা হয়। কিন্তু সার্জারি করার সময় অ্যানেস্থেসিয়ার প্রভাবে হঠাৎ করে মিংয়ের হার্টবিট থেমে যায় আর সে ওখানেই মারা যায়। এই ব্যাপারটা যখন চিয়ান আর হান জানতে পারে তখন চিয়ানের অনেক খারাপ লাগে। সে বলে, আমি শুধু তাকে কষ্টে রাখতে চেয়েছিলাম, তাকে মেরে ফেলতে চাইনি। হান তখন তাকে বলে, তোমার মন অনেক নরম, এটা নিয়ে তুমি বেশি চিন্তা করো না, আর এমনিতেও তুমি তাকে মেরে ফেলোনি। ডাক্তারের কাছে সার্জারি নিতে গিয়ে সে মারা গিয়েছে, তাই বেশি টেনশন করো না। রাতে তারা দুজন মিলে বসে আবারও প্ল্যান করছিল। মিস্টার হান তাকে বলছিল আজ রাতে তাকে যা করতে হবে তা হলো লুয়ের কম্পিউটার থেকে সকল ইনফরমেশন এই পেন ড্রাইভে পার করে নিতে হবে। তার কথা মতো সেই দিন রাতে সে অফিস শেষ করে বাড়ি যায় না, বরং মাথা ব্যথা হওয়ার ভান করে আর বলে তার শরীরটা খারাপ লাগছে।
তখন লু তাকে বলে তুমি আমার রুমে এসে রেস্ট নিতে পারো। চিয়ান তার কথায় রাজি হয়ে যায়। তখন সে তাকে তার রুমে নিয়ে এসে শুইয়ে দেয়। সে শুয়ে থেকে ঘুমের ভান করে আর মিস্টার হানকে একটা মিস কল দিয়ে রাখে। লু কাজ করছিল আর চেনবির দিকে খেয়াল রাখছিল। তার হাতে একটা ব্রেসলেট ছিল, যে ব্রেসলেট চিয়ানের ছিল, আর সেদিন দেখা হওয়ার সময় চিয়ানের হাত থেকে সেই ব্রেসলেট খসে পড়ে গিয়েছিল, কিন্তু সে এখনো সেই ব্রেসলেট নিজের কাছেই রেখে দিয়েছে। এসব কিছুই ভাবছিল, তখনই হান তাকে কল করে। তখন সে বাহিরে চলে যায়। এই সুযোগে চিয়ান উঠে গিয়ে লুয়ের কম্পিউটারে বসে। এদিকে হান লুয়ের সঙ্গে ফোনে কথা বলছিল আর টাইম পাস করছিল, যেন চিয়ান তার কাজ করে নিতে পারে। চেনবি সেই সবগুলো ডকুমেন্টস ফোনে ছবি তুলে নেয়। লু যখন ঘরে প্রবেশ করে তখন দেখতে পায় চেনবি সেখানেই শুয়ে আছে। তখনই চেনবি ঘুম থেকে ওঠার ভান করে আর বলে এখন আমার বাড়ি যেতে হবে। লু তাকে বাড়িতে ড্রপ করে দিতে চায়। তখন সে খুব সহজেই রাজি হয়ে যায়। এটা শুনে তো লু অনেক খুশি হয়ে যায়। তখন সে তাকে নিজের গাড়িতে করে বাড়িতে পৌঁছে দিচ্ছিল। যাওয়ার সময় সে তার সঙ্গে অনেক গল্প করার চেষ্টা করছিল, কিন্তু চিয়ান তার সঙ্গে বেশি কথা বলছিল না। তখনই হঠাৎ লুয়ের মা তার গাড়ির সামনে চলে আসে। তারা দুজন গাড়ি থেকে বের হয়ে আসা মাত্রই লুয়ের মা চিয়ানের হাতে থাকা ফোন কেড়ে নেয় আর বলে তুমি কি ভেবেছ আমি এসব কিছু জানতে পারবো না? লুয়ের অফিস রুমে থাকা সিসি ক্যামেরা দিয়ে আমি সবকিছু দেখতে পেয়েছি। তুমি তাহলে আমাদের কোম্পানির ব্যাপারে এই সব তথ্য বাহিরে ছড়িয়ে দিচ্ছ, তাই না? লু তখন অনেক অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি আমার সঙ্গে এসব কিছু কিভাবে করতে পারো? আমি তো মনে করেছিলাম তুমি আমার কাছে ফিরে আসতে চাইছো। চিয়ান তখন তাকে বলে সে কখনোই তার কাছে ফিরে আসতে চায়নি, সে এসেছে তাকে ধ্বংস করার জন্য। এসব কিছু বলে চিয়ান সেখানে থেকে চলে যায় আর লু অনেক কষ্ট পায়। চিয়ান বাড়িতে ফিরে এলে হান তার কাছে আসে। তখন সে কান্না করতে করতে বলে আমি প্রমাণ জোগাড় করতে পারিনি, আমরা আর তাদেরকে ধ্বংস করতে পারবো না। এখন হয়তো তারা আমাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য অনেক কিছু করতে পারে, এখন আমরা কি করব? হান তাকে সান্ত্বনা দিয়ে বলে সে যেন ভয় না পায়। তারা এই সব কিছু প্রমাণ করতে পারুক অথবা না পারুক, হান সব সময় তার পাশে থাকবে। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। পরদিন সকালে হানের অফিসে লুয়ের মা আসে তার সঙ্গে দেখা করার জন্য। তিনি তাকে বলেন আমি তোমার কোম্পানি কিনে নিতে চাই, কিন্তু হান বলে কিন্তু আমি তো আমার কোম্পানি বেচতে চাই না। লুয়ের মা তখন বলে আমি এত কিছু শুনতে চাই না, তুমি শুধু তোমার কোম্পানির প্রাইস বলো, নয়তো তোমার সঙ্গে কি হতে চলেছে তুমি তা জানতেও পারবে না। সে তার প্রপোজালে রাজি হয় না। তখন লুয়ের মা তাকে একটা ভিডিও দেখায়। এটা দেখে তো সে বেশ ভয় পেয়ে যায়। তখন লুয়ের মা বলে এই ভিডিও অনেক বছর আগে মিং আমাকে দিয়ে থ্রেট করেছিল যেন তার সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেই, সেই কারণে তার সঙ্গে আমি আমার ছেলের এঙ্গেজমেন্ট ফিক্সড করেছিলাম, কিন্তু এখন তো আর সে নেই। তবে তার রেখে যাওয়া এই ভিডিওটা আমার বেশ ভালোই কাজে আসবে। যদি তুমি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে আমি এই ভিডিও ছড়িয়ে দেব। তাই তোমার কোম্পানি বিক্রি করা ছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই। এটা বলে যখন তিনি সেখানে থেকে চলে যাচ্ছিলেন তখন হান বলে আমি আপনার প্রস্তাবে রাজি, তবে এটার বিনিময়ে আমি আপনার কোম্পানির 10% শেয়ার চাই। তখন লুয়ের মা তার এই ডিলে রাজি হয়ে যায়। সে হানের কোম্পানির মালিকানা নিয়ে নেয় আর এর বদলে তাদের গ্রুপে 10% শেয়ার তাকে দিয়ে দেয়। এই ব্যাপারটা জানার পরে চিয়ান তার অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করে আর বলে সে কেন তাদের কোম্পানি বেচে দিল। লু তাকে বলে তারা আমাকে অনেক বেশি টাকা অফার করেছে, এজন্য আমি তাদের কাছে আমার কোম্পানি বেচে দিয়েছি। এটা জেনে তো চিয়ান তার উপরে অনেক রাগ দেখায়, কিন্তু হান তাকে আসল সত্যি কথাটা বলে না। চিয়ান তাকে বলে তুমি আমাদের এত বছরের পরিশ্রম নষ্ট করে দিচ্ছ। তাদের কোম্পানি আমরা ধ্বংস করতে চেয়েছিলাম আর তুমি নিজের কোম্পানি ধ্বংস করে ফেলছো। তখন সে বলে হ্যাঁ আমি নিজের ইচ্ছায় এটা করেছি, তাদের কোম্পানির সঙ্গে আমরা লড়াই করে পারবো না, তার থেকে ভালো আমি এই টাকা নিয়ে অন্য কোনো কাজ করবো আর আমরা দূরে কোথাও সরে যাব। এটা শুনে চিয়ান তার উপরে অনেক রেগে যায় আর সেখানে থেকে চলে যায়। হান শুধু মনে মনে তাকে সরি বলে, কারণ এটা করতে সে বাধ্য হয়েছে। এখন তার মন সবসময় অনেক খারাপ থাকে, সে সারাদিন ড্রিঙ্কস করে আর এক কোনায় পড়ে থাকে। তার এমন অবস্থা দেখে চিয়ান তার কাছে এসে বলে তোমার কি হয়েছে? তুমি আমার সঙ্গে অপরিচিতর মতো ব্যবহার কেন করছো? তুমি মন খুলে কেন কথা বলছো না? হান তাকে বলে আমি আসলে তোমাকে ডিজার্ভ করি না, আমি তোমার প্রতিশোধ নিয়ে দিতে পারলাম না, আমি ব্যর্থ। তার এই কথা শুনে সে তাকে সাপোর্ট করে। চিয়ান তাকে বলে যে সে তাকে ভালোবাসে। এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যায়। সে বলে কি বললে, আবার বলো। তখন সে আবারও তাকে একই কথা বলে। সে বলে আমি তোমাকে আগে ভাই হিসেবে ভালোবাসতাম, কিন্তু এখন আমার অনুভূতি তোমার প্রতি পরিবর্তন হয়ে গিয়েছে, এখন আমরা একদম ফ্যামিলির মতো হয়ে গিয়েছি। এটা শুনে তো হান অনেক খুশি হয়ে যায়। এদিকে মিস্টার চ্যাং যখন টুটুকে নিয়ে বাহিরে ঘুরতে যায় এবং একটা দোকানে কিছু চকলেট কিনতে যায়, তখন সে বাহিরে এসে দেখে টুটু সেখানে নেই। তখন তো সে অনেক অস্থির হয়ে যায়। সে তার বাবা মাকে কল করে বিষয়টা জানায়। তখন তারা দুজনই সেখানে পৌঁছে যায় আর নিজের ছেলেকে খুঁজতে শুরু করে। তারা আশেপাশে সব জায়গায় টুটুকে খুঁজতে শুরু করে, কিন্তু টুটুকে আসলে লু একটা 5 স্টার হোটেলে নিয়ে এসেছিল। সে তাকে অনেক রকমের খাবার খাওয়ায়। সে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করে আর এরপরে তাকে বলে তোমাকে আজকে আমি একটা সত্যি কথা বলতে চাই, যেটা শুনলে তুমি হয়তো একটু অবাক হতে পারো, কিন্তু এইটাই সত্যি। আসলে আমি তোমার আসল বাবা। হান তোমার আসল বাবা নয়, তাকে তোমার মা বিয়ে করেছে, কিন্তু তুমি আমার ছেলে। কিন্তু তার এই কথা শুনে টুটু
টুটু একটু অবাক হয় না। সে বলে আমার বাবাকে আমি জানি, আমার বাবা হলো হান। লু তখন তাকে বুঝিয়ে বলে সে তোমার সৎ বাবা আর আমি তোমার আসল বাবা। তখন সে বলে আমার মা আছে আর আমার মা মিস্টার হানকে বিয়ে করেছে, তার মানে তো তিনি আমার বাবা হলেন, তাই না? এই জন্য তারাই আমার পরিবার। মিস্টার লু তাকে বোঝাতে ব্যর্থ হয়। এদিকে চিয়ান তাকে সব জায়গায় খুঁজতে খুঁজতে রাস্তায় টুটুর ফেলে রাখা একটা খেলনা দেখতে পায়। এটা দেখে সে বুঝতে পারে সে হয়তো আশেপাশেই আছে। তখন সে পাশের হোটেলে খোঁজ করে দেখতে পায় সেখানে টুটু আর লু আছে। চিয়ান তাকে দেখে অনেক রেগে যায়। তখন লু তাকে বলে তাকে আমি নিয়ে এসেছি কারণ সে আমার ছেলে, তার প্রতি আমার অধিকার আছে। চিয়ান তাকে সাফ বারণ করে দেয় সে যেন আর কখনো তার ছেলের সঙ্গে দেখা না করে। লু তাকে রিকোয়েস্ট করে বলে আমরা কি একটা পরিবার হতে পারি না? তুমি চাইলে এখনই আমি তোমাকে বিয়ে করব আর তাকে আমার ছেলে হিসেবে স্বীকৃতি দেব। কিন্তু চিয়ান তাকে সাফ মানা করে দিয়ে নিজের ছেলেকে নিয়ে সেখানে থেকে চলে যায়। রাতে সে তার ছেলের সঙ্গে কথা বলে জানতে পারে লু তাকে কি কি বুঝিয়েছে। তখন তার মা তাকে বলে তুমি কি তার কথায় বিশ্বাস করেছো? তখন সে বলে না, আমি তার কথায় বিশ্বাস করিনি, কারণ আমি জানি তুমি আমার মা এবং মিস্টার হান আমার বাবা। চিয়ান তখন তাকে বলে তুমি এখনো ছোট আছো, তুমি যখন বড় হবে তখন আমি তোমাকে সব সত্যিটা খুলে বলবো। তখন তার ছেলে বলে তুমি আমাকে যা বলবে আমি তাই বিশ্বাস করব। এখন চিয়ান তার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে সেখানে থেকে চলে যায়। পরদিন সকালে হান কোম্পানিতে যায় এবং লু এর মায়ের সঙ্গে দেখা করে তাকে কংগ্রাচুলেশন জানায়। তিনি বুঝতে পারছিলেন না সে তাকে কংগ্রাচুলেশন কেন জানাচ্ছে। হান তখন তাকে একটা ফাইল দেখিয়ে বলে সে এই কোম্পানির 20% স্টক কিনে নিয়েছে। এছাড়াও পূর্বের ডিল অনুযায়ী সে তাদের কোম্পানির 10% মালিকানাধীন। কিন্তু এটা দেখে মিসেস লু হাসে আর বলে তাতে কি হয়েছে, আমি তো এই কোম্পানির 40% মালিক। তখন হান হেসে বলে আপনি কি ভুলে গিয়েছেন আপনাদের কোম্পানি আমাদের চিয়ান ইউয়ান গ্রুপের ইনভেস্টর্স? তখন তিনি অনেক অবাক হয়ে বলেন তাহলে তুমি প্রথম থেকে এই সবকিছু প্ল্যান করে রেখেছিলে? আসলে এই ব্যাপারটা সে চিয়ানের কাছে থেকেও গোপন রেখেছিল। সেই হিসেবে এখন সে এই কোম্পানির 50% মালিকানা পেয়ে গিয়েছে। এই সবকিছু টিভিতে দেখে তো চিয়ান অনেক অবাক হয়ে যায় আর তাকে বলে তুমি তো আমাকে এইসব কিছুর ব্যাপারে জানাওনি। তখন সে তাকে সরি বলে। সে তার কাছে থেকে এই সবকিছু আড়াল করেছিল কারণ লু এর মা তাকে ভিডিও দেখিয়ে থ্রেট দিয়েছিল। এটা জানার পরে সে অনেক অবাক হয়ে যায়। হান বলে আমি তোমার ভালোর জন্যই এই সবকিছু গোপন করেছি। তখন চিয়ান বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আর আমি তোমাকে বিশ্বাস করি। লু এর কোম্পানি এখন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে আর সেই কোম্পানির পুরো মালিকানাধীন এখন হানের হয়ে গিয়েছে। তাদের কোম্পানির পুনরায় নামকরণ করা হয়েছে চিয়ান ইউয়ান গ্রুপ। লু এখন পুরো ধ্বংস হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। এদিকে তারা সেই কোম্পানি সামলাতে ব্যস্ত। তারা তিনজন এখন ছুটি কাটানোর জন্য বাহিরে যায়। তারা অনেক খুশি ছিল আর একসঙ্গে অনেক বেশি এনজয় করছিল। রাতে তারা একসঙ্গে একটা তাঁবুতে ঘুমিয়েছিল। রাতে চিয়ানের ঘুম ভেঙে যায়। তখন সে একটু বাইরে ঘুরতে বের হয়। ঠিক তখনই কেউ তাকে মেরে অজ্ঞান করে দেয়। লুয়ের মা তাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল এবং তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। তিনি এখন তাকে বলে তুমি আমার পুরো কোম্পানি ধ্বংস করে দিয়েছো আর আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলবো। এটা বলে সে ওখানে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। চিয়ান সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। আশেপাশে কেউ ছিল না যে তাকে সাহায্য করবে। কিন্তু ঠিক তখনই সেখানে লু চলে আসে আর তাকে আগুন থেকে বাহিরে বের করে দেয়। তাকে বের করতে গিয়ে লু সেখানে আটকা পড়ে যায় আর তার শরীরের উপরে ভারী একটা জিনিস পড়ে, যার ফলে সে ওখানেই জ্ঞান হারায়। এখানে আমরা জানতে পারি লু যেই দিন প্রথম চিয়ানকে দেখেছিল সেই দিনই তার প্রেমে পড়ে গিয়েছিল। সে সব সময় তাকে লুকিয়ে লুকিয়ে দেখত। সে আসলেই তাকে মন থেকে ভালোবেসে ফেলেছিল। যদিও সে ওই দিন মাতাল অবস্থায় একটা ভুল করে ফেলেছিল, কিন্তু বিদেশে যাওয়ার পরেও সে তাকে ভুলতে পারেনি। সে সব সময় তাকে মনে করেছে, তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কিন্তু যখন সে সব সত্যিটা জানতে পেরেছিল যে তার জন্য চিয়ান নিজের জীবনে কত কষ্ট সহ্য করেছে, তখন সে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল, তাকে নিজের জীবনে একসেপ্ট করতে চেয়েছিল। সে কখনোই তাকে মন থেকে ভুলতে পারেনি। সে সবসময় তাকে ভালোবেসেছে আর ভালোবেসেই তাকে নিজের করে পেতে চেয়েছিল। কিন্তু চিয়ান তাকে একসেপ্ট করেনি। হয়তো এই জীবনে সে আর তাকে পাবে না, কিন্তু এর পরের জীবনে যদি তাদের দুজনের আবারও দেখা হয় তাহলে লু অবশ্যই তাকে নিজের করেই ছাড়বে। এসব কিছু ভেবে সে ওখানেই জ্ঞান হারায় আর তার পুরো শরীর পুড়ে যায়। সে ওখানেই মারা যায়। হান এসে চিয়ানকে সেখানে থেকে উদ্ধার করে বাঁচিয়ে নিয়ে যায়। লুয়ের মাকেও গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। লু মারা গিয়েছে এই খবর পেয়ে তাদের দুজনেরই অনেক খারাপ লাগে। বেশ কয়েক মাস পার হয়ে যায়। এখন তারা আবারও হ্যাপি ফ্যামিলির মতো থাকতে শুরু করে। তারা দুজন এখন একে অন্যের আরো অনেক কাছাকাছি আসতে শুরু করেছিল। একদিন তারা দুজন গল্প করছিল আর সমুদ্রের ধার দিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই হান চিয়ানকে একটা আংটি দিয়ে প্রপোজ করে আর বলে তুমি কি আমাকে আবারও বিয়ে করবে? আমি জানি আমাদের বিয়েটা অনেক তাড়াহুড়ো করে হয়েছে, তখন তুমি আমাকে সেভাবে পছন্দও করতে না, কিন্তু এখন আমাদের বিয়ের এত বছর পরে আমরা দুজন একে অন্যের প্রেমে পড়েছি। তাই আমি চাই নতুন করে তোমাকে আবারও ধুমধাম করে বিয়ে করতে। আমি কখনো তোমাকে দামি উপহার দিতে পারিনি, তাই এবার তোমার উপহার হিসেবে একটা কাস্টমাইজ করা ডায়মন্ড রিং নিয়ে এসেছি। তুমি কি আমাকে বিয়ে করবে?
চিয়ান তখন তার প্রপোজালে রাজি হয়ে যায়। এখন তারা দুইজনই অনেক খুশি ছিল। চিয়ান তার ট্রমা কাটিয়ে উঠেছিল, এজন্য হান তাকে কিস করে। আর এভাবেই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ড্রামার কাহিনী তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমনই আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো।